লিডারশিপ ১০১। লিডারশিপ ১০১-এর প্রয়োজনীয়তা। প্রিয় পাঠক, লিডারশিপ ১০১-এ আপনাকে আমন্ত্রণ। নেতৃত্বের উপর আমি আরও একটি বই লিখছি বলে আপনাদের অবাক হওয়ার কথা। আমি আপনাদের একটি গল্প শোনাব, যা ব্যাখ্যা করবে কিভাবে লিডারশিপ ১০১ বইটি লেখার ধারণা আমার মধ্যে এসেছে এবং কেন আমরা এটা করে থাকি। প্রতি বছর আমি টেনেসির ন্যাশভিলে থমাস নেলসন পাবলিশারদের কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পাই এবং কাজটি করতে পেরে আমি খুবই খুশি হই। আমি আমার প্রকাশককে আমার অংশীদার করে নেই এবং ১ দশক যাবৎ থমাস নেলসন আমার বিশেষ অংশীদার। আমি সর্বশেষ অনুষ্ঠানে থমাস নেলসনের সকল কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেই, যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে গুদামঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন, এবং আমি তাদের আমার বই লেখার কারণ বুঝিয়ে বলি। আমি বই লিখি কারণ আমি মানুষকে সফল হতে সাহায্য করতে চাই, এবং আমি বিশ্বাস করি যে সফল হতে হলে একজন ব্যক্তিকে ৪টি বিষয়ে খুবই দক্ষ হতে হবে। বিষয় ৪টি হল সম্পর্ক, প্রস্তুতি, মনোভাব এবং নেতৃত্ব। এই ৪টি বিষয়ের উপর আমি বই লিখে থাকি এবং আমি মনে করি যে কেউই প্রকৃত সাফল্য পেতে পারে। বক্তৃতার শেষে মাইক হার্ট, থমাস নেলসনের প্রকাশক এবং ভাইস প্রেসিডেন্ট পিচ নিকোলাই আমার কাছে আসেন এবং বলেন, জন, মানুষ আমাদের ছোট বইয়ের কথা জিজ্ঞেস করে যাতে তারা এক বসাতেই পড়ে শেষ করতে পারে। আসলে তোমার উচিত ছোট আকারে এইসব বিষয়ের উপর লেখা, এবং তোমার উচিত সেসব বিষয়ের উপর লেখা যা তোমার বইগুলোকে নিউ ইয়র্ক টাইমস এবং বিজনেস উইকসের বেস্ট সেলসের তালিকায় রাখে, আর তা হচ্ছে লিডারশিপ। তারা আমাকে কিছু সত্য কথা বলেছিল। মানুষের জীবন কাটে অস্থিরতার মধ্যে, তাদের সময় মূল্যবান এবং একই সাথে তারা তথ্যের নিচে চাপা পড়ে আছে। আপনি কি জানেন বিগত ৫,০০০ বছরের চেয়েও বেশি বিগত ৩০ বছরের তথ্য প্রকাশিত হয়েছে? সাপ্তাহিক নিউ ইয়র্ক টাইমসে যে পরিমাণ তথ্য থাকে তা ১৭ শতকে ইংল্যান্ডে অবস্থিত জনগণের সমস্ত জীবনকালের পাওয়া তথ্যের চেয়েও বেশি। বিগত ৫ বছরে পৃথিবীতে তথ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে, আর এটা ক্রমান্বয়ে বাড়ছে। তবে এ কারণেই লিডারশিপ ১০১ আমরা চালু করি। এটা এই সিরিজের ৪টি বইয়ের মধ্যে প্রথম বই। এতে রয়েছে একটি শর্ট কোর্স যা আপনাকে নিয়ে যাবে প্রকৃত সাফল্যে। আমি লিডারশিপ ১০১ শুরু করেছি নেতৃত্বদানের গোড়া থেকে, যা আপনার জানা প্রয়োজন। এই বইটিতে রয়েছে নেতৃত্বের ৩০ বছরের অভিজ্ঞতা থেকে পাওয়া প্রয়োজনীয় উপাদান। এসব উপাদান ব্যক্তিত্বকে বর্ণনা করে কিছু বৈশিষ্ট্য শনাক্ত করে যা প্রত্যেক নেতার জানা উচিত এবং ব্যক্তিত্বের উন্নতি করা উচিত। এটা দেখায় আপনার জীবনে নেতৃত্বের ক্ষমতা। আপনি জানেন কি, আমরা আমাদের সম্পূর্ণ জীবনে কমপক্ষে ১০,০০০ মানুষকে প্রভাবান্বিত করে থাকি। এখানে কথা হচ্ছে আপনি আপনার প্রভাবকে কিভাবে ব্যবহার করবেন। আপনি কাউকে প্রভাবান্বিত করছেন কিনা সেটা দেখার বিষয় নয়। এই বইটি সাজানো হয়েছে কিভাবে আপনার নেতৃত্বদানের ক্ষমতা ও আপনার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সাফল্য বৃদ্ধি করবেন। হয়তো আপনার ইচ্ছা একটা ব্যবসা শুরু করা, আপনার বাচ্চাদের মানুষ করে তোলা, অথবা বিশ্বকে জয় করা, আর এসবের জন্য প্রথম ধাপ হচ্ছে আপনার নেতৃত্বদানের গুণাবলীকে বৃদ্ধি করা। স্যার ফ্রান্সিস বেকন বলেছিলেন, জ্ঞানী শক্তি। তিনি যখন বেঁচে ছিলেন তখন তথ্য সংগ্রহ ছিল দুর্লভ, কিন্তু এখন এটা বলার অপেক্ষা রাখে না। জ্ঞানের ক্ষমতায়ন বিশাল, যা আপনার মধ্যে থাকা জরুরি। আমার পরামর্শ হচ্ছে নিজের ক্ষমতায়ন করুন এবং দেখুন অন্য পর্যায়ে। একজন নেতার গড়ে ওঠা। আমি নেতা হব কেন? বৃহত্তর কার্যকারিতায় উচ্চতর নেতৃত্ব। আমার বক্তৃতার শুরুতেই সবসময় ল অফ দ্য লিড ব্যাখ্যা করে থাকি, কারণ এটি মানুষকে নেতৃত্বদানের গুরুত্ব বোঝাতে সাহায্য করে। আপনি যদি এর একটি সূত্র ধরতে পারেন, তাহলে জীবনের প্রতিটি পদে নেতৃত্বদানের অবিশ্বাস্য ক্ষমতা দেখতে পারবেন। সেই সূত্রটি হচ্ছে, যে ব্যক্তি নেতৃত্ব প্রদানের ক্ষমতা যত কম, তার সম্ভাবনায় বাধা তত বেশি। যত বেশি নেতৃত্বদানের ক্ষমতা, তত বড় সফলতা। একটি উদাহরণ দেওয়া যাক। যদি আপনার মধ্যে ৮ জনকে নেতৃত্বদানের সামর্থ্য থাকে, তাহলে আপনার কর্মক্ষমতা বা সফলতার হার ৭ জনের বেশি কখনোই হবে না। আপনার লিডারশিপ ক্ষমতা
ভালো হোক বা খারাপ হোক, সেটা সবসময় আপনার সফলতা, সম্ভাবনা এবং আপনার প্রতিষ্ঠানে প্রভাব ফেলে। একটি গল্প বলি যা আপনাদের ল অফ লিড বুঝতে সাহায্য করবে। 1930 সালে ডিক এবং মরিস দুই ভাই নিউ হ্যাম্পশায়ার থেকে ক্যালিফোর্নিয়ার আমেরিকান ড্রিমস খোঁজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারা সবে স্কুল শেষ করেছেন এবং তাদের ঘরে ফেরার সুযোগ সুবিধা ছিল খুব কম, তাই তারা সোজা হলিউডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অবশেষে তারা সেখানে একটি মুভি স্টুডিও সেটে চাকরি পান। গ্লেন্ডা শহরের দক্ষিণে প্যাসডোনায় হাইওয়ের পাশে 1937 সালে এই দুই ভাই ছোট একটি রেস্তোরাঁ খোলে। 30-এর দশকে ক্যালিফোর্নিয়ার লোকেরা ছিল গাড়ির উপর নির্ভরশীল। হাইওয়ের পাশে যেখানে সেখানে ক্রমে গড়ে উঠছিল রেস্তোরাঁ। রেস্তোরাঁর পাশে গাড়ি পার্কিং এরিয়ায় কাস্টমাররা তাদের গাড়ি রাখত। ওয়েটাররা তাদের কাছে এসে খাবারের অর্ডার নিত এবং গাড়িতেই তাদেরকে খাবার সরবরাহ করত। খাবারগুলো চায়না প্লেটে করে সরবরাহ করা হতো, আর সাথে থাকত কাঁচপাত্র এবং ধাতুর প্লেট। ছোট হাইওয়ে রেস্তোরাঁ তাদের জীবনে বয়ে আনে বিশাল সাফল্য এবং 1940 সালে তারা সান বার্নার্ডিনোতে চলে আসে। এটি ছিল একটি কর্মযোগ্য শহর। তারা সেখানে আরও বড় ব্যবসা করে এবং হটডগস, ফ্রাইড চিকেনস, শেকসের সাথে বারবিকিউ, পোর্ক স্যান্ডউইচ এবং আরও অনেক আইটেম তাদের মেনুতে যোগ করে। তাদের ব্যবসায় বার্ষিক আয় হয় $2 লাখ, যা তাদেরকে শহরের এক সম্ভ্রান্ত পর্যায়ে নিয়ে যায়। সময়ের পরিবর্তনের সাথে সাথে 1948 সালে তারাও তাদের রেস্টুরেন্ট ব্যবসায় পরিবর্তন আনে। তারা কার হোপস সেবা বন্ধ করে দেন এবং হেঁটে গিয়ে কাস্টমারদের সেবা দিতে থাকেন। তারা তাদের মেনু কমিয়ে আনে এবং শুধুমাত্র হ্যামবার্গারের উপর নজর দেন। তারা প্লেট, কাঁচপাত্র এবং ধাতুর বাসনের ব্যবহার বন্ধ করে দিল। তারা নতুন করে স্পিডি সার্ভিস চালু করল। তাদের কিচেন ছিল অনেকটা সভ্য কক্ষের মতো, যেখানে সবার লক্ষ্য থাকত দ্রুত বেগে সেবা দেওয়া। তারা তাদের লক্ষ্যে পৌঁছালো। 30 সেকেন্ড বা তারও কম সময়ে কাস্টমার সার্ভিস দিতে লাগলো। 1950-এর মাঝামাঝি তাদের বার্ষিক আয় ছিল $3.5 লাখ এবং পরবর্তীতে ডিক এবং মরিস উভয়েরই বার্ষিক আয় দাঁড়ায় $1 লাখ। কারাই ভাতৃদ্বয়। তাদের রেস্টুরেন্টের সামনে নিয়নের আলো সহজে নির্দেশ করে ম্যাকডোনাল্ডস হ্যামবার্গার। ডিক এবং মরিসের ম্যাকডোনাল্ড স্পর্শ করেছিল আমেরিকান জ্যাকপটকে, যা পরবর্তীতে সৃষ্টি করেছিল ইতিহাস। কিন্তু না, ম্যাকডোনাল্ড আর বৃদ্ধি পায়নি, কারণ তাদের দুর্বল নেতৃত্ব তাদের সফলতাকে বাধা দেয়। গল্পের পেছনের গল্প। ম্যাকডোনাল্ডস ছিলেন একজন আর্থিকভাবে সক্ষম ব্যক্তি। তাদেরই ছিল দেশের মধ্যে লাভজনক রেস্টুরেন্ট ব্যবসা, কাস্টমার সেবাদানে বিশেষ দক্ষতা এবং রান্নার প্রতিষ্ঠান, যা খাদ্য ও পানীয় সেবাদানে নিয়ে আসে নতুন মাত্রা। এমনকি ফুড সার্ভিস সিস্টেমে তাদের প্রতিভা পরিচিতি আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের পদ্ধতি শিখতে চাইত। মাস শেষে তারা 300-র বেশি ফোন এবং চিঠি পেত। এটাই তাদের ধারণা দেয় ম্যাকডোনাল্ডসকে বাজারজাতকরণে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক রেস্টুরেন্ট ব্যবসায়ের ধারণা কয়েক দশক ধরে চলে আসছে। আর কোনো রেস্টুরেন্ট না খুলেও ম্যাকডোনাল্ডস ভাইদের কাছে এটা ছিল টাকা আয়ের অন্যতম উৎস। 1952 সালে তারা এটা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। যার কারণ ছিল সহজ, এটা কার্যকর করতে তাদের নেতৃত্ব ছিল দুর্বল। ডিক এবং মরিস ছিলেন অভিজ্ঞ রেস্টুরেন্ট ব্যবসায়ী। তাদের জানা ছিল কিভাবে ব্যবসা চালিয়ে যেতে হয়। সিস্টেমকে দক্ষতাপূর্ণ করতে হয়, খরচ কমিয়ে আর্থিকভাবে লাভবান করতে হয়। কিন্তু তারা নেতা ছিলেন না। দুই ভাই একজন নেতাকে অংশীদার করে নেন। ডিক এবং মরিস একজনের সাথে পরিচিত হন 1954 সালে, যার নাম ছিল রে ক্রুক। তিনি ছিলেন একজন নেতা। ক্রুক নিজের একটি ছোটখাটো কোম্পানি চালাতেন, যেখানে মিল্কশেক করার সরঞ্জাম বিক্রি হতো। ম্যাকডোনাল্ডস ছিল তার অন্যতম প্রধান গ্রাহক। পরবর্তীতে তিনি ম্যাকডোনাল্ডস দেখতে যান। তার একটা লক্ষ্য ছিল এর সম্ভাবনা নিয়ে। তিনি স্বপ্ন দেখতেন একদিনের রেস্টুরেন্ট ছড়িয়ে পড়বে দেশব্যাপী শত শত মার্কেটে। তিনি শীঘ্রই ডিক এবং মরিসের সাথে একটি চুক্তি করলেন এবং 1955 সালে গঠন করলেন ম্যাকডোনাল্ডস কোম্পানি। তারা অল্প কিছুদিনের মধ্যে ক্রুক ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকার
কিনে নেন, যাতে তিনি এটাকে মডেল হিসেবে ব্যবহার করতে পারেন এবং অনুলিপি দিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো বিক্রি করতে পারেন। তারপর একটি টিম গঠন করা শুরু করলেন এবং ম্যাকডোনাল্ডকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য একটি সংগঠন তৈরি করেন। প্রথম কয়েক বছর ক্রোক অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। তিনি ছিলেন 50 তবুও তিনি অনেক সময় যাবৎ কাজ করতেন, যেমনটা তিনি করেছিলেন 30 বছর পূর্বে তার নিজের ব্যবসার শুরুতে। প্রথম 8 বছরে তিনি ম্যাকডোনাল্ডস থেকে কোনো বেতন নেননি। তিনি ব্যাংক থেকে টাকা ধার নেন এবং তার নিজের জীবন বিমা ব্যবহার করে দক্ষ কর্মীদের বেতন দিতেন। এই কর্মীদের তার প্রয়োজন ছিল। তার ত্যাগ ও স্বীয় নেতৃত্বের ফল তিনি পান। 1961 সালে 82.7 মিলিয়ন মূল্যের বিনিময়ে ক্রোক ম্যাকডোনাল্ডস ভাইদের থেকে একচেটিয়া অধিকার কিনে নেন এবং তিনি এটিকে আমেরিকান প্রতিষ্ঠানে রূপান্তরিত করেন। পরবর্তীতে বিশ্বব্যাপী প্রবেশ করা শুরু করেন। সে বছর ডিক এবং মরিসের ম্যাকডোনাল্ডস তাদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুড সরবরাহে মনোযোগ দেয়। তারা 15 জন ক্রেতার নিকট এই ধারণাটি বিক্রি করার চিন্তা করলেন। অন্যদিকে রে ক্রোকসের জীবনে নেতৃত্ব ছিল আকাশ ছোঁয়া। 1955 থেকে 1959 সালের মধ্যে রে ক্রোক সফলভাবে 100 রেস্টুরেন্ট চালু করেন। বছর চারেক পর ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের সংখ্যা হয় 500টি। বর্তমানে তাদের রেস্টুরেন্ট সংখ্যা কমপক্ষে 100টি দেশে প্রায় 21,000। নেতৃত্বদানের ক্ষমতা অথবা নেতৃত্বদানের অভাব ম্যাকডোনাল্ডস ভাইদের কার্যক্ষমতায় বাধা ছিল। নেতৃত্ব ছাড়াই সাফল্য। আমি বিশ্বাস করি যে সাফল্য আপনাদের প্রত্যেকের হাতে নাগালের মধ্যে। আমি এটাও বিশ্বাস করি যে নেতৃত্বদানের ক্ষমতা ছাড়া ব্যক্তিগত সফলতা আসে শুধুমাত্র কিছু সীমিত কর্মদক্ষতা থেকে। একজন মানুষের ক্ষমতা আছে ভগ্নাংশের মতো, যা গড়ে ওঠে শক্ত নেতৃত্বের মাধ্যমে। আপনি যত উপরে উঠতে চান, আপনার প্রয়োজন তত দৃঢ় নেতৃত্ব। আপনি যত বেশি ক্ষমতা তৈরি করতে চান, তত বেশি ক্ষমতা আপনার মধ্যে থাকা প্রয়োজন। তবে আপনি যা অর্জন করতে চান তা আপনার দক্ষতা দ্বারা সীমাবদ্ধ। প্রতিষ্ঠানের নির্দেশনা পরিবর্তন করেন বা করতে নেতাকে পরিবর্তন করুন। নেতৃত্বের সক্ষমতা সবসময় ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতায় বাধা। যদি নেতৃত্ব স্ট্রং হয়, বাধা বড় হয়, কিন্তু যদি তা না হয় তাহলে প্রতিষ্ঠানটির সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে প্রতিষ্ঠানগুলো সমস্যার সম্মুখীন হয়, তখনই তারা আপনি নতুন নেতৃত্ব খুঁজতে থাকে। যখন দেশ দুঃসময় পার করে, তখন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে। যখন কোনো চার্চ ভুল করে, তখন নতুন অভিজ্ঞ যাজক খোঁজে। যখন কোনো দল হারতে থাকে, তখন তারা নতুন কোচ খোঁজে। যখন কোনো কোম্পানি লসে যেতে থাকে, তখন তারা নতুন সিইও নিয়োগ দেয়। কিছু বছর আগে আমি গ্লোবাল হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান ডন স্টেফেলের সাথে দেখা করি সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়ায় একটি হসপিটালিটি পরামর্শ এবং কনসাল্টিং ফার্মে। লাঞ্চের পর আমি তার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি প্রথমে প্রাথমিকভাবে পরামর্শ দেন। পরবর্তীতে তিনি কোম্পানির হোটেল ম্যানেজমেন্ট এবং রিসোর্টগুলোর দায়িত্ব নেন, যেগুলো আর্থিকভাবে লাভ করতে পারছিল না। কর্মক্ষমতার চূড়ায় পৌঁছাতে চাইলে আপনাকে নেতৃত্ব সক্ষমতায় আসার জন্য সব বাধাকে অতিক্রম করতে হবে। ডন বলেন, যখনই তারা কোনো প্রতিষ্ঠান থেকে এই দায়িত্ব নিতে আসেন, তারা দুটো জিনিস দিয়ে কার্যক্রম শুরু করেন। তারা সকল স্টাফদের প্রশিক্ষণ দেন কাস্টমারদের প্রতি তাদের সার্ভিস লেভেল উন্নতি করার জন্য, আর দ্বিতীয়ত তারা পূর্বের নেতাকে পরিবর্তন করে দেন। আপনারা কি সবসময় তাদের পরিবর্তন করেন? আমি জিজ্ঞেস করলাম। এটা ঠিক, সবসময় এটা করা হয়, তিনি বললেন। আপনারা কি লোকটার সাথে আগে কথা বলেছিলেন এটা যাচাই করতে যে লোকটি নেতা হিসেবে কেমন? আমি বললাম। তিনি উত্তর দিলেন, না, যদি তিনি ভালো নেতা হতেন তাহলে প্রতিষ্ঠানের এমন দুরবস্থা হতো না। এবং আমি নিজে নিজে চিন্তা করলাম, এটাই সঠিক। এটাই হচ্ছে দি ল অফ দ্য লিড। কর্মদক্ষতায় সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে হলে আপনাকে বাধা অতিক্রম করতে হবে, হয়তো এই পথে, না হয় অন্য পথে। মজার ব্যাপার হচ্ছে, নেতৃত্ব স্থানীয় অবস্থান থেকে পরিত্রাণের উপায় নেই। কনফারেন্সে আমি যেমনটা বলে থাকি, জীবনে চলার পথে বাধা আসবেই এবং আপনি তা অতিক্রম করতে পারবেন। নেতা হিসেবে নিজেকে আমি কিভাবে প্রতিষ্ঠা করব? নেতৃত্ব ধীরে ধীরে গড়ে ওঠে, হঠাৎ করে নয়। একজন নেতা হয়ে ওঠা অনেকটা স্টক মার্কেটের সফল বিনিয়োগের মতো।
আপনি যদি একদিনে আপনার ভাগ্য তৈরি করতে চান তাহলে আপনি সফল হতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি দিনের পর দিন কি করছেন। আপনার বন্ধুরা, আপনারা একটা ছোট নিয়ম মেনে চলুন, তা হচ্ছে আমাদের সাফল্য লুকিয়ে আছে আমাদের প্রাত্যহিক কাজকর্মের মধ্যে। যদি আপনি ক্রমাগতভাবে নেতৃত্ব বিনিয়োগে বিকশিত করতে পারেন, এটাই হবে আপনার সম্পদ, যার অনিবার্য ফলাফল সময়ের সাথে বৃদ্ধি পাবে। আমি যখন কনফারেন্সে নেতৃত্ব শেখাই, শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায়ই আমাকে জিজ্ঞেস করে নেতারা কোথায় জন্মগ্রহণ করেন। আমি সবসময় একই উত্তর দেই, হ্যাঁ, অবশ্যই তারা জন্মগ্রহণ করেন। আমি ইতোপূর্বে একজনের সাথে দেখা করেছি যিনি পৃথিবীতে এসেছেন অন্য উপায়ে। আমরা সবাই হেসে উঠি এবং এরপর আমি আসল প্রশ্নের উত্তর দেই, নেতৃত্ব কি কোনো ব্যক্তির মালিকানাধীন নাকি না? এ কথা সত্য যে কিছু মানুষ জন্মগতভাবেই প্রকৃতি থেকে বেশি সুবিধা পেয়ে থাকেন। প্রকৃতপক্ষে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হচ্ছে কিছু ক্ষমতার সমষ্টি। পাশাপাশি যা কিছু শিখেছেন তা কাজে লাগানো। নেতৃত্ব একটি জটিল ব্যাপার। এর রয়েছে অনেক দিক, যেমন সম্মান, দক্ষতা, মানসিক শক্তি, নিয়মানুবর্তিতা, লক্ষ্য, প্রেরণ, সময় জ্ঞান। এই তালিকা চলতেই থাকবে। আপনি দেখবেন যে নেতৃত্বের মধ্যে আসা অনেক বিষয়ই অবিচ্ছেদ্য। তাই নেতাদের অনেক বেশি কার্যকর হতে হয়। প্রায় 50 বছর পর আমি স্বচ্ছতার সাথে নেতৃত্বের অনেক দিক বুঝতে শুরু করি। নেতৃত্ব বিকাশের 4টি ধাপ। জন্মগতভাবে আপনার মধ্যে নেতৃত্ব থাকুক বা না থাকুক, আপনার উন্নতি ও অগ্রগতি নিম্নলিখিত 4টি ধাপে সংগঠিত হবে। ধাপ 1, কি জানি না, আমি তা জানি না। অধিকাংশ মানুষই নেতৃত্বের গুরুত্ব বোঝে না। তারা মনে করে নেতৃত্ব শুধু কিছু নির্দিষ্ট মানুষের জন্য, যারা রয়েছেন কর্পোরেটের শীর্ষ পর্যায়ে। যখন তারা নেতৃত্ব শেখে না, তখন তাদের কাছে সে সকল সুযোগ রয়েছে এ সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। এই ধারণাটি এসেছিল আমার পরিবার থেকে, যখন একজন কলেজ প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন যে শুধুমাত্র কিছু ছাত্র নেতৃত্ব কোর্সে সাইন করেছে, যা স্কুল থেকে আয়োজন করা হয়েছিল। কেন? শুধুমাত্র কিছু ছাত্র নিজেদের নেতা মনে করে? যদি তারা জানত যে নেতৃত্ব প্রভাবিত হয় এবং যা প্রতিদিন অন্তত 4 জনকে প্রভাবিত করতে পারে, এই বিষয়ে জানতে তাদের আগ্রহ আরও বেশি হতো। এটা দুর্ভাগ্য যে যতক্ষণ না পর্যন্ত মানুষ জানে না যে সে কি জানে না, ততক্ষণ সে উন্নতি করতে পারে না। ধাপ 2, কি জানি না, আমি তা জানি। সাধারণত জীবনের কিছু পর্যায়ে আমরা নেতৃত্ব পর্যায়ের অবস্থান করে শুধু চারপাশে তাকিয়ে থাকি এবং আবিষ্কার করি যে কেউ আমাদের অনুসরণ করছে না। তখন আমরা অনুধাবন করি যে আমাদের শেখা উচিত কিভাবে নেতৃত্ব দিতে হয়, এবং অবশ্যই যখনই সম্ভব তখনই এটা শুরু করা। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরােলির বিজ্ঞ উক্তি, আপনাকে অবগত হতে হবে আপনি হচ্ছেন অজ্ঞ। এই অবস্থায় আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে জ্ঞান অর্জন করা। সফল নেতারা হচ্ছেন শিক্ষার্থীর মতো এবং তাদের এই শেখার প্রক্রিয়া চলতেই থাকে, আত্মশৃঙ্খলা এবং অধ্যাবসায়ের মাধ্যমে। আমার বেলায় যা ঘটেছিল, যখন আমি 1969 সালে প্রথমবারের মতো নেতৃত্ব পজিশনে আসি, আমি আমার জীবনের সবসময় স্পোর্টস টিমের অধিনায়ক ছিলাম এবং কলেজের সহকারী প্রেসিডেন্ট ছিলাম। তাই আমি ইতোমধ্যেই নিজেকে নেতা ভাবা শুরু করতাম। কিন্তু আমি যখন বাস্তবে মানুষের নেতৃত্ব দিতাম, তখন আমি একটি ভয়ঙ্কর সত্য লক্ষ্য করি যা আমাকে উৎসাহিত করে তহবিল সংগ্রহে এবং তা থেকে শিখতে। আমার আরেকটি আইডিয়া ছিল, আমি আমার ফিল্ডের শীর্ষ 10 জন নেতাকে চিঠি লিখতাম এবং তাদেরকে $100 অফার করতাম যাতে আমি তাদের প্রশ্ন করতে পারি। 1969 ছিল আমার জন্য শেখার একটি বছর। পরবর্তী কয়েক বছরে আমি এবং আমার স্ত্রী মার্গারেট পরিকল্পনা করি যেখানে ওই লোকগুলো বসবাস করে সেখানে আমরা আমাদের ছুটি কাটাবো। ক্লেভান্দ্রা থেকে কোনো মহান নেতা আমার অনুরোধ গ্রহণ করেন। তার পরের বছর আমরা আমাদের ছুটি ক্লেভান্দ্রাতেই কাটাই যাতে আমি তাদের সাথে দেখা করতে পারি এবং আমার এই ধারণা আসলেই কাজে আসে। ওইসব লোকেরা তাদের অর্জিত জ্ঞান, পরিজ্ঞান আমার সাথে শেয়ার করেন, যা শেখার অন্য কোনো উপায় ছিল না। ধাপ 3, জেনে নিন, উন্নতি করুন এবং অন্যকে দেখান। যখন আপনি আপনার দক্ষতার অভাববোধ করবেন এবং প্রত্যেক দিন নেতৃত্ব শৃঙ্খলার সাথে ব্যক্তিগত উন্নতি করবেন, তখন থেকে চমৎকার কিছু ঘটতে শুরু করবে। আমি অল্প কিছুদিন আগে
ডেনভারে একটি গ্রুপকে শেখাচ্ছিলাম এবং তাদের মধ্যে আমি ১৯ বছরের একজন চটপটে বালককে লক্ষ্য করি, যার নাম ছিল ব্রায়া। কয়েকদিন যাবৎ আমি দেখলাম সে খুব আগ্রহ নিয়ে নোটগুলো লিখছে। বিরতির পর আমি তার সাথে কিছুক্ষণ কথা বলি। যখন আমি সেমিনার অংশে যাই, যেখানে আমি জোর দেই যে নেতৃত্ব হচ্ছে একটি প্রক্রিয়া, যখন সবাই শুনছিল, আমি ব্রায়ানকে দাঁড়াতে বলি যাতে আমি তার সাথে কথা বলতে পারি। আমি বললাম, ব্রায়ান, আমি এখান থেকে তোমাকে দেখছি এবং আমি খুবই অভিভূত তোমার শেখার এবং উন্নতি করার আগ্রহ দেখে। আমি তোমাকে একটি গোপন কথা বলতে চাই যা পাল্টে দেবে তোমার জীবন। পুরো অডিটোরিয়ামের সবার দৃষ্টি তখন আমাদের দিকে। আমি বললাম, আমি বিশ্বাস করি ২০ বছরের মধ্যে তুমি একজন দারুণ নেতা হয়ে উঠবে। আমি তোমাকে উৎসাহী করতে চাই। জীবনব্যাপী নিজেকে তৈরি করবে নেতৃত্ব শিক্ষার্থী হিসেবে। বই পড়বে, টেপ শুনবে নিয়মিত এবং সেমিনারে অংশগ্রহণ অব্যাহত রাখবে। যখনই কোনো মূল্যবান সত্য অথবা গুরুত্বপূর্ণ উন্নতি পাবে, ভবিষ্যতের জন্য জমা করে রাখবে। এটা করা সহজ হবে না, আমি বললাম, কিন্তু ৫ বছরে তুমি তোমার প্রভাব উন্নতি হতে দেখবে। ১০ বছরে তুমি তোমার কর্মদক্ষতা বৃদ্ধি করবে, যা তোমার নেতৃত্বকে আরও কার্যকর করে তুলবে। এবং যদি তুমি শেখা এবং উন্নতি করা অব্যাহত রাখো, তবে যখন তুমি কেবল ৩৯ বছরে, তখন অন্যেরা তোমাকে বলবে তাদেরকে নেতৃত্ব শেখাতে এবং অনেকেই বিস্মিত হবে। অডিটোরিয়ামের লোকেরা একে অন্যের দিকে তাকালো এবং বলল, কিভাবে সে হঠাৎ করে এত জ্ঞানী হয়ে উঠবে? ব্রায়ান, তুমি একজন অনেক বড় নেতা হতে পারবে, কিন্তু এটা একদিনে হবে না। এখন থেকেই মূল্য দিতে শুরু করো। ব্রায়ানের জন্য যা সত্য তা আপনাদের জন্য সত্য। আজ থেকেই আপনার নেতৃত্ব উন্নতি করা শুরু করুন এবং কিছুদিনের মধ্যেই আপনি এই প্রক্রিয়ায় দক্ষ হয়ে উঠবেন। ধাপ ৪। ১. যতটুকু জানেন তা নিয়ে শুরু করুন। আপনি তৃতীয় ধাপে পৌঁছানোর পর আপনি হতে পারেন একজন চমৎকার কার্যকর নেতা, কিন্তু আপনাকে পদক্ষেপগুলো নিতে হবে চিন্তাভাবনা করে। যাই হোক, যখন আপনি চতুর্থ ধাপে পৌঁছাবেন, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হবে অনেকটা স্বয়ংসম্পূর্ণ এবং তখনই পে অফ হবে জীবনের সবচেয়ে বড়। কিন্তু তা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রক্রিয়াটিকে স্বীকৃতি দেওয়া এবং মূল্য পরিশোধ করা। আগামী নেতৃত্ব দেওয়ার জন্য আজ শিখে রাখুন। নেতৃত্ব প্রতিদিন বিকশিত হয়, একদিনে নয়, এটাই সত্য। ভালো খবর হচ্ছে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা স্থিতিশীল নয়। আপনি কোথা থেকে শুরু করেছেন তা ব্যাপার নয়, আপনি ভালোটাই পাবেন, এটা সত্য। এমনকি সে সকল মানুষদের জন্য যারা বিশ্ব পর্যায়ে নেতৃত্ব দিয়ে থাকেন, তাদের জন্য সত্য। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ প্রেসিডেন্টই তাদের অফিসিয়াল কাজকর্মের শীর্ষে পৌঁছায়, অন্যরা তাদের বিকাশ চালিয়ে যেতে থাকেন এবং পরবর্তীতে আরও ভালো নেতা হয়ে ওঠেন, অনেকটা সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মতো। যখন তিনি হোয়াইট হাউসে নেতৃত্ব দিতেন, তখন অনেকেই তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তার ক্ষমতা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকল। তার সততা, মানুষের প্রতি আত্মত্যাগ, মানুষের প্রতি বাসস্থানের মধ্য দিয়ে এবং অন্য সংগঠনগুলো তার প্রভাবকে বৃদ্ধি করেছিল। মানুষ এখন তার জীবনের সাথে সত্যি অভিভূত, তাই নিজ লক্ষ্যে পৌঁছার জন্য যুদ্ধ করুন। পুরানো একটি প্রবাদ আছে, চ্যাম্পিয়নেরা রিংয়ে চ্যাম্পিয়ন হয় না, তারা কেবল এখানে স্বীকৃত হয়। এটাও সত্য। কে কিভাবে চ্যাম্পিয়ন হয় তা যদি দেখতে চান, তাহলে তার ডেইলি রুটিন দেখুন। সাবেক ভারোত্তোলক চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ার বলেন যে আপনি একটি রোডম্যাপ তৈরি করতে পারেন যুদ্ধের জন্য কিংবা জীবনের পরিকল্পনার জন্য, কিন্তু যখন থেকে কাজ শুরু করবেন, দেখবেন আপনি নিজ থেকে পরিবর্তন হচ্ছেন। আপনি যদি অন্ধকারে নিজেকে প্রতারিত করেন, আপনি তা টের পাবেন দিনের উজ্জ্বল আলোয়। বক্সিং হল নেতৃত্বের জন্য একটি ভালো উদাহরণ, কারণ এর সবটুকুই হচ্ছে প্রাত্যহিক প্রস্তুতি নিয়ে। এমনকি কোনো ব্যক্তি যদি প্রকৃত মেধাবী হয়ে থাকেন, তাকেও সাফল্য পেতে হলে প্রস্তুতি এবং প্রশিক্ষণ নিতে হয়। এই দেশের একজন মহান নেতা ছিলেন বক্সিংয়ের বিরাট সমর্থক প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। এমনকি তার একটি বিখ্যাত উদ্ধৃতির মিল ছিল বক্সিংয়ের সাথে। সমালোচকরা গণনা করে না, দর্শকও লক্ষ্য করে না কিভাবে শক্তিশালী মানুষটি হোঁচট খেল। কৃতিত্ব পেয়ে থাকে সে লোকটা যিনি সত্যিকার অর্থে এই রণভূমিতে বিচরণ করেন, যার মুখ নষ্ট হয়ে আছে ধুলো, ঘাম এবং রক্তে, যে বীরের মতো সংগ্রাম করে এবং যে ভুল করে বারবার। প্রবল আগ্রহ, গভীর অনুরক্তি এবং নিজেকে ব্যয় করে কে সেরা তা জানা যায় মহান কিছু অর্জনের জয় জয়কারে।
যে সবচেয়ে খারাপ যদি সে ব্যর্থ হয়, শেষ মুহূর্তে যখন প্রবল সাহস নিয়ে ব্যর্থ হয়, তখন তার আত্মা কখনোই সমাহিত হবে না এই ভীতু কাপুরুষদের সাথে, যারা জয় পরাজয় সম্পর্কে জানে না। একজন বক্সার হিসেবে রুজভেল্ট শুধু একজন কার্যকর নেতাই ছিলেন না, তিনি ছিলেন ইউএসএর সবচেয়ে লোক দেখানো একজন প্রেসিডেন্ট। তিনি এক যোগ্য লোক। বক্সিং, জুডো, ঘোড়দৌড় এবং পর্বত আরোহণের জন্য টিআর রুজভেল্টের ডাকনাম সবসময় ছিলেন সুপরিচিত। প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে দেখা করেন একজন ফরাসি রাষ্ট্রদূত এবং তার সাথে বনভূমিতে হাঁটতে বের হন। তিনি সেই সময়ের কথা বর্ণনা করে বলেন, যখন তারা দুজন একটি খুবই গভীর এবং পা দিয়ে অতিক্রম করা সম্ভব নয় এমন একটি ঝর্ণার পাশ দিয়ে যাচ্ছিলেন, টিআর তার শার্ট খুলে ফেলেন এবং সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশা করেন তিনিও এই কাজটি করবেন, যাতে তারা সাঁতরে ওই পারে চলে যেতে পারেন। কোনো কিছুই রুজভেল্টের জন্য বাধা ছিল না। তার উদ্যম এবং মনোবল ছিল সীমাহীন। 1900 সালে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি 673টি বক্তব্য দেন এবং প্রেসিডেন্ট ম্যাককিনলির জন্য 20,000 মাইল নির্বাচনী প্রচারণা চালান। পরের বছর তাঁর সভাপতিত্বে মিলওয়াকিতে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রুজভেল্ট এক গুপ্ত হত্যাকারীর দ্বারা বুকে গুলিবিদ্ধ হন। ভাঙা পাঁজর এবং বুকে বুলেট নিয়ে রুজভেল্ট হাসপাতালে যাওয়ার পরিবর্তে 1 ঘন্টা বক্তৃতা দেন। রুজভেল্ট আরম্ভ করেছিলেন ধীরে ধীরে। ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট, তিনি তার শেখা এবং উন্নতি অব্যাহত রাখেন এবং সময়ের সাথে তিনি হয়ে ওঠেন একজন শক্তিশালী নেতা। রুজভেল্টের কাজ করার ধরন ছিল অবিস্মরণীয়। তার নেতৃত্বে ইউনাইটেড স্টেটস বিশ্ব ক্ষমতায়নে উদিত হয়। তিনি দেশের নেভিকে প্রথম শ্রেণীতে উন্নীত করেন। তিনি পানামা খাল তৈরিতে অবদান রেখেছিলেন। তিনি ছিলেন রাশিয়া এবং জাপানের মধ্যে শান্তি মধ্যস্থতাকারী, যার কারণে তিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। মানুষ যখন তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল যে ম্যাককিনলি হত্যার পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তিনি প্রচারণা চালিয়েছিলেন এবং তখনকার সময়ে যে কোনো প্রেসিডেন্ট থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তিনি অনতিবিলম্বে আফ্রিকায় যান, যেখানে তিনি স্মিথমোনিয়ন ইনস্টিটিউশনের স্পন্সরে একটি সায়েন্টিফিক অভিযানের নেতৃত্ব দেন। 1919 সালের 6 জানুয়ারিতে নিউ ইয়র্কের নিজ বাসায় থিওডর রুজভেল্ট ঘুমের মধ্যে মারা যান। তখন ভাইস প্রেসিডেন্ট মার্শাল বলেন যে মৃত্যু তাকে ঘুমের মধ্যে নিয়ে গেছে। যদি রুজভেল্ট জেগে উঠতেন তাহলে সেখানে একটি যুদ্ধ হতো। যখন তারা তাকে বিছানা থেকে উঠাচ্ছিলেন, তারা তার বালিশের নিচে একটি বই পেয়েছিল। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কতটা সংগ্রাম করে গেছেন শিখতে এবং নিজেকে উন্নত করতে। যদি আপনি নেতা হতে চান, তবে ভালো খবর হচ্ছে যে আপনি হতে পারবেন। প্রত্যেকের মধ্যেই তা রয়েছে, কিন্তু তা একদিনে সম্পন্ন করা সম্ভব নয়। এটার জন্য প্রয়োজন অধ্যবসায়, যা নেতা হওয়ার পথে আপনি একেবারেই উপেক্ষা করতে পারবেন না। নেতৃত্ব একদিনে বিকশিত হয় না, এর জন্য প্রয়োজন সমগ্র জীবন। দ্বিতীয় পর্ব, নেতার গুণাগুণ, নিয়মের প্রতি অনুগত হওয়ার পন্থা। আপনাকে দিয়েই আপনার প্রথম নেতৃত্বদান হবে। এটি একটি কঠিন পথ উন্নতি করার জন্য। অনেকে সেই জায়গাটিতে পৌঁছাতে পারে না যেখানে তারা তাদের কাজের জন্য সেরা বলে বিবেচিত হতে পারতেন। এমনকি খুব কম ব্যক্তি নিজেকে সেরা হিসেবে বিশ্বাস করেন। তবুও জেরি রিচি যা অর্জন করেছেন তাকে এখনো পর্যন্ত সেরা ওয়াইড ফুটবল রিসিভার হিসেবে ডাকা হয়। তার কাছে সেই রেকর্ড রয়েছে কারণ সে নিজেকে প্রমাণ করেছিলেন। যারা তাকে চিনতেন তারা তাকে স্বয়ংসম্পূর্ণ বলতেন। শারীরিকভাবে তার সৃষ্টিকর্তা প্রদত্ত ক্ষমতা ছিল অসাধারণ, তবুও সেগুলো তাকে সেরা করে তোলেনি। তার সাফল্যের প্রধান চাবিকাঠি ছিল তার আত্মশৃঙ্খলা। তিনি কাজ করতেন এবং দিনের পর দিন প্রস্তুতি নিতেন, যা ছিল অন্য ফুটবলারদের থেকে ভিন্ন। হাই স্কুল অনুশীলনের সময় জেরি রিচির কোচ ডেভিস তার খেলোয়াড়দের 40 ফুট পাহাড়ে 20 বার ওঠাতেন এবং নামাতেন। একটি গরম ও কুয়াশাচ্ছন্ন দিনে 11 বার রশি আপ ডাউন দেওয়ার পর বন্ধ করার সিদ্ধান্ত নেন। যখন তিনি চুরি করে লকার রুমের দিকে গেলেন, তিনি বুঝতে পেরেছিলেন তিনি কি ভুল করছিলেন। তিনি নিজেকে বলেন, হাল ছেড়ো না। যখন তুমি একবার হাল ছাড়ার কথা চিন্তা করবে, তখন তুমি মনে করবে এটাই ঠিক আছে।
তিনি ফিরে গেলেন এবং তার স্প্রিন্ট শেষ করলেন। এরপর থেকে তিনি কোনোদিন হাল ছাড়েননি। তার দৌড়ানোর ক্ষমতার জন্য একজন পেশাদার খেলোয়াড় হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। ক্যালিফোর্নিয়ার সান ক্যারোলাসের একটি এবড়ো-থেবড়ো পার্কে তিনি 2.5 মাইল ট্রায়াল দেন। পরবর্তীতে রিচি এটা তার প্রাত্যহিক কাজকর্মের ভেতর অন্তর্ভুক্ত করেন। অন্য সেরা খেলোয়াড়েরা চেষ্টা করতেন তার সাথে মানিয়ে নিতে, কিন্তু তারা পিছিয়ে পড়ত, বিস্মিত হতো তার মনোবল দেখে। এটা ছিল রিচির দৈনন্দিন রুটিনের একটি অংশ। এমনকি অফ সিজনেও যখন অন্য খেলোয়াড়েরা মাছ করতেন বা শুয়ে বসে সময় পার করতেন, তখনও রিচি তাঁর কাজ করে যেতেন তার স্বাভাবিক রুটিন মতো, সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত। NFL এর কর্নারব্যাক কেভিন স্মিথ বলেছিলেন, অনেকে বুঝতেই পারতেন না যে জেরি তাদের সাথে আছে। ফুটবল হচ্ছে 12 মাসের খেলা। জেরি ছিলেন স্বয়ংসম্পূর্ণ, তারপরেও তিনি কাজ করে যেতেন। এই কাজই তাকে আলাদা করেছিল, উন্নীত করেছিল ভালো থেকে সেরাতে। এটা দেখার বিষয় না যে একজন নেতা কতটুকু প্রতিভাবান। তার প্রতিভা কখনোই তাকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারবে না যদি তার মধ্যে আত্মশৃঙ্খলা না থাকে। 1997 সালে রিচি তার ক্যারিয়ারের অন্যতম সেরা পর্যায়ে পৌঁছান। তিনি এক বিধ্বস্ত ইনজুরি থেকে ফিরে আসেন। এর আগে তিনি তার নিয়মানুবর্তিতার সাথে কাজ করার ইচ্ছা এবং চরম একাগ্রতার কারণে 1900 সেশনের কোনো ম্যাচ মিস করেননি। 1997 সালের 31 আগস্টে যখন তিনি হাঁটুতে ব্যথা পান, অনেকে ধারণা করেছিলেন যে তিনি আর এই সিজনে খেলতে পারবেন না। পরবর্তী সময়ে শুধুমাত্র একজন খেলোয়াড় এই রকম ইনজুরিতে পড়েছিলেন এবং সেই সেশনে ফিরে এসেছিলেন। তার নাম হচ্ছে রড উইলসন। তিনি তার হাঁটুর ইনজুরি কাটিয়ে ওঠেন 4.5 মাসে, আর রিচি তা করেছিলেন 3.5 মাসে। এটি সম্ভব হয়েছিল তাঁর দৃঢ় মনোবল, সংকল্প এবং স্বনিয়মানুবর্তিতার জন্য। মানুষ এর আগে কখনোই এমনটা দেখেনি, হয়তো আর দেখবেও না। রিচি সময়ের সাথে তার রেকর্ডস তৈরি করতে থাকলেন এবং তার দলকে জয়ী করতে সহযোগিতা করলেন।